আসসালামু আলাইকুম। আমি রিয়াদুল ইসলাম, নিশাদ ল্যাবরেটরি স্কুলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার। বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম 2024 এর নতুন কারিকুলাম অনুযায়ী বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের আঙ্গিকে শিক্ষার্থী মূল্যায়ন পরিচালনা করা হবে। নতুন কারিকুলামে পূর্বের ন্যায় নম্বরপত্র দিয়ে শিক্ষার্থী মূল্যায়ন করা হবে না, বরং সামাসিক ও বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থী মূল্যায়ন করা হবে। এবছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি, জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে না। নবম দশম শ্রেণীতে সাবজেক্ট চয়েস প্রক্রিয়াও থাকবে না। মূলত শিক্ষার্থীকে শিক্ষণকারী মূল্যায়ন পিআই, আচরণগত মূল সূচক বিআই এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। ক্ষেত্রে একজন শিক্ষক ত্রিভুজ ও চতুর্ভুজ ও বৃত্তর চিহ্ন ব্যবহার করে শিক্ষার্থীকে মূল্যায়ন কার্য পরিচালনা করবে। নতুন কারিকুলামের উপর আমি বিগত 2 বছরে 2টি প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত হয়েছি। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে 3টি অতিরিক্ত কর্মশালায় প্রশিক্ষণে সম্পূর্ণ করেছি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের নতুন কারিকুলাম মূল্যায়ন প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করছি। প্রশিক্ষণটি 3টি ভিডিওতে ভাগ করা হয়েছে। এটি প্রথম খণ্ড। সর্বপ্রথম নতুন কারিকুলাম মূল্যায়নের যোগ্যতাকে 3টি চিহ্নতে ভাগ করা হচ্ছে। প্রথমটি হচ্ছে ত্রিভুজ, দ্বিতীয়টি বৃত্ত, তৃতীয়টি হচ্ছে চতুর্ভুজ। মূল্যায়নের সর্বোচ্চ স্তর হচ্ছে ত্রিভুজ, অর্থাৎ একটা শিক্ষার্থীকে মূল্যায়ন কার্য পরিচালনা করার সময় তার সর্বোচ্চ সংখ্যক উত্তরের মাধ্যমে তাকে মূল্যায়নের সর্বোচ্চ স্তর ত্রিভুজ প্রদান করা হবে। তারপর শিক্ষার্থী তুলনামূলক কিছুটা কম পারলে সেক্ষেত্রে শিক্ষার্থীকে বৃত্ত প্রদান করা হবে। বৃত্ত হচ্ছে মূল্যায়নের মধ্যম স্তর। আর শিক্ষার্থী ততটা ভালো পারফর্ম না করতে পারলে সেক্ষেত্রে শিক্ষার্থীকে নিম্ন স্তর চতুর্ভুজ প্রদান করা হবে। এখন যদি নতুন কারিকুলাম সম্বন্ধে আমরা জানতে চাই, নতুন কারিকুলামকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা ব্যবস্থা, অন্যটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। একটি পাঠ্য বইয়ের যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলোকে বলা হবে যোগ্যতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এবং অধ্যায়ের মধ্যে যে পরিচ্ছেদগুলো আছে সেগুলোকে বলা হবে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা ব্যবস্থা। যোগ্যতা এবং অভিজ্ঞতা এই 2টার সমন্বয়ে গঠিত হয় শিক্ষণকালীন মূল্যায়ন। একজন শিক্ষক একটি পরিচ্ছেদ পড়ানোর পর শিক্ষার্থীকে পর্যায়ক্রমে মূল্যায়ন করবে এবং মূল্যায়নের শেষে সেই রেকর্ডগুলো যথাযথ নিয়মে সংরক্ষণ করবে, কারণ এই রেকর্ডগুলো থেকেই সামষ্টিক মূল্যায়নের যে ট্রান্সক্রিপ্ট সেটা তৈরি করা হবে। এখন যদি শিক্ষণকারী মূল্যায়নকে আমরা ভাগ করতে যাই, শিক্ষণকারী মূল্যায়নকে 3টি স্তরে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে শিক্ষণের মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিক্ষণের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মূল্যায়নের মাধ্যমে শিক্ষণ, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এখন এই 3টি জিনিসকে যদি আমরা ব্যাখ্যা আকারে বোঝানোর চেষ্টা করি তাহলে শিক্ষণ মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এক্ষেত্রে শিক্ষার্থীদের সরাসরি পাস বা ফেল নির্ধারণ করা হয়। শিক্ষার্থীর যোগ্যতা অনুসারে স্তর মূল্যায়ন করে একটি সনদপত্র প্রদান করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর ভুল ত্রুটিগুলো সংশোধন করার কোনো সুযোগ থাকে না। 2 নম্বরটি হচ্ছে শিক্ষণের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই প্রক্রিয়াতে একজন শিক্ষক একটি পরিচ্ছেদ পড়ানো শেষে শিক্ষার্থীকে প্রশ্ন উত্তরের মাধ্যমে মূল্যায়ন করবে। যদি শিক্ষার্থীর কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন না হয় সেক্ষেত্রে শিক্ষক সেই টপিকসটি পুনরায় বোঝানোর চেষ্টা করবে। আর 3 নম্বরটি হচ্ছে শিক্ষণের মাধ্যমে মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এই পদ্ধতিতে শিক্ষক পুনরায় মূল্যায়ন করে বোঝার চেষ্টা করবে যে পুনরায় যে ফিডব্যাকটা সে প্রদান করেছিল সেখান থেকে শিক্ষার্থী কতটা বুঝতে পারলো। যদি একটি উদাহরণের মাধ্যমে 3টা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করি, মনে করি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 2য় অধ্যায়ের যে যোগ্যতা, তার প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষার এই অভিজ্ঞতাটির সম্পূর্ণ অর্জনের কার্যক্রম শেষে, পঠন এবং পাঠন শেষে একজন শিক্ষক শিক্ষার্থীদের
প্রমিত ভাষার সংজ্ঞা জিজ্ঞাসা করল। শিক্ষার্থী তার সংজ্ঞা সঠিকভাবে উত্তর দিতে পারল, কিন্তু শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনে আঞ্চলিক শব্দের ব্যবহার করছে। সেক্ষেত্রে শিক্ষক তার আঞ্চলিক ভাষা ভুলগুলোকে শুদ্ধ করে প্রমিত ভাষার প্রয়োগগুলো ব্যবহার শিখিয়ে দিচ্ছে। তখন শিক্ষার্থী তার মূল্যায়নের মাধ্যমে শিক্ষণ কার্য পরিচালনা করবে এবং এক্ষেত্রে শিক্ষার্থীর মূল্যায়ন শেষে শিক্ষার্থীকে তার দক্ষতা অনুসারে ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ প্রদান করা হবে। নতুন কারিকুলামে শিক্ষাক্রমের উন্নয়নের যে ভিত্তি, এটার স্তর হচ্ছে 5টি। প্রথম হচ্ছে দার্শনিক ভিত্তি, দ্বিতীয় হচ্ছে মনোবৈজ্ঞানিক ভিত্তি, তৃতীয় হচ্ছে ঐতিহাসিক ভিত্তি, চতুর্থ হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার, পঞ্চম হচ্ছে প্রমাণ নির্ভর ভিত্তি। এখন আমরা যদি নতুন যে কারিকুলাম তার রূপরেখাটা সম্বন্ধে জানার চেষ্টা করি, বর্তমান যে কারিকুলাম তার ভিশন বা রূপরেখাটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত দেশপ্রেম, উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। নতুন কারিকুলামের মিশন হচ্ছে বা অভিলক্ষ্য হচ্ছে সকল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাব্য বিকাশের কার্যক্রম বা নমনীয়তা প্রণয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের বিকাশ সঠিকভাবে করতে পারছে কিনা তার মূল্যায়ন করা, প্রাতিষ্ঠানিক আকারে বহুমাত্রিক যে শিখন তার সুযোগ সৃষ্টি হলো কিনা বা স্বীকৃতি প্রদান করতে পারলো কিনা, সংবেদনশীল জবাবদিহিতার ক্ষেত্রে একীভূত এবং অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারলো কিনা, এবং দায়িত্বশীল, দক্ষ এবং পেশাদার জনশক্তি নিয়োগ করতে পারলো কিনা। যোগ্যতা ভিত্তিক শিক্ষায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ধারণাগুলোকে কিছু ভাগে ভাগ করা যায়। তার মধ্যে শিখন পরিবেশ, শিখন সহায়তা, শিখনে অংশগ্রহণ, শিখন অগ্রগতি, শিখন মূল্যায়ন অন্তর্ভুক্ত। আমরা যদি নতুন কারিকুলামের যোগ্যতা ভিত্তিক দৃষ্টিভঙ্গিকে 4টি প্রধান উপাদান হচ্ছে, প্রথমটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, তারপর হচ্ছে মূল্যবোধ, 3 হচ্ছে দক্ষতা, 4 হচ্ছে জ্ঞান। মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি করে পরিবর্তনশীল প্রেক্ষাপটের অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এগুলো অর্জন করাটাই হচ্ছে যোগ্যতা। প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্তর নির্বাচনের ক্ষেত্রে যে ভাষা, বাংলা ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি অংশ, জীবন জীবিকা, সমাজ ও বিশ্ব, নাগরিকত্ব, পরিবেশ, জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্ম, মূল্যবোধ, নৈতিকতা ও শিল্প সংস্কৃতি, এই সকল জিনিসগুলোকে শিক্ষণ ক্ষেত্র থেকে বাছাই করে প্রাথমিক পর্যায়ে 10টি মেজর বইতে কনভার্টেড করা হলে, এখন এই কনভার্টেড করা যে বইগুলো সেটা হচ্ছে, একটা হচ্ছে বাংলা, 2 ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ধর্ম শিক্ষা, জীবন জীবিকা ইত্যাদি। নতুন কারিকুলামের ইন্টারডিসিপ্লিনার অ্যাপ্রোচ হচ্ছে এটা, যেখানে এই সাবজেক্টগুলো থেকে আমাদের বর্তমান যে 10টা সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো আসলে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম আমরা বাংলা বিষয়ে এর দিকে লক্ষ্য করি। ভাষা ও যোগাযোগের 3টি প্রধান বিষয়ের দিকে ডায়াগ্রাম তৈরি করা হয়েছে। একটি হচ্ছে গ্রহণের দিক থেকে, সেক্ষেত্রে দেখা, শোনা, পড়া এবং বিকল্প হিসেবে চিন্তনের প্রয়োগ করা হবে। আর সেটা প্রকাশ পাবে যে মানুষ যখন লিখতে পারবে, বিকল্প প্রয়োগ করতে পারবে এবং ব্যাকরণ ও ভাষাবিদদের ধ্বনি, শব্দ এগুলোর যথার্থ প্রয়োগ করতে পারবে। আর এই জিনিসটাকে ভাষিক যে যোগাযোগ, বাচনিক উৎকর্ষতা, শিখনের শেখার কার্যক্রম এবং মানবিক চিন্তন, এই যে সবগুলো জিনিসের মাধ্যমে এগুলো যথার্থ প্রয়োগ নিশ্চিত হবে। আমরা যদি গণিতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব গাণিতিক যে অনুসন্ধান সেটা প্রধানত 4টা খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো সংখ্যা ও পরিবেশ। এই সংখ্যা পরিবেশ থেকে গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির এইটা প্রয়োগ নিশ্চিত হবে। যখন গণিত এবং পরিমাপ সম্পর্কে শিক্ষার্থীরা জানবে, তখন বাস্তবিক জীবনে তারা গণিত এবং বিজ্ঞানের প্রযুক্তি সম্বন্ধে তাদের ধারণা তৈরি হবে।
আকৃতি থেকে দৈনন্দিন জীবনের যে কার্যকলাপগুলো আছে সেগুলো তারা সেখান থেকে প্রয়োগ করতে পারবে। যেমন দৈনন্দিন বাজার করতে গেলে যে হিসাব নিকাশ এগুলো করতে পারবে। সম্ভবত হচ্ছে সমাজের প্রবাবিলিটি। আর কর্মজগতের ক্ষেত্রে গাণিতিক সম্পর্কটা এটা ভূমিকা পালন করবে। এখন যদি আমরা বিজ্ঞান বিষয়টার দিকে লক্ষ্য করি, বিজ্ঞান বিষয়টার দিকে আমরা দেখব এটার প্রধানত দুইটা দিকে তার ফ্লোটা। এখন যদি আমরা বিজ্ঞান বিষয়টার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব স্কেল, অনুপাত এবং পরিমাপের ভিত্তিতে প্রধানত গঠন, আচরণ, বস্তু শক্তির এবং স্থিতি পরিবর্তন এগুলোর মাধ্যমে সিস্টেম আকারে প্যাটার্ন এবং কার্যকরণের সম্পর্ক ভিত্তিতে ভাগ করা হয়েছে। এবং যখন একজন শিক্ষার্থী যথাযথভাবে এই সিস্টেমটাকে ফলো করবে তখন তাদের ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, বিজ্ঞান প্রযুক্তি ও সমাজ আর পৃথিবী ও মহাকাশ সম্পর্কে তাদের একটা যথেষ্ট ধারণা তারা লাভ করতে পারবে। এখন যদি ডিজিটাল প্রযুক্তির কথা দেখতে যাই, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আইসিটি যে সক্ষমতা, বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষাপটের যেই পর্যালোচনা এগুলোকে তারা 6টি মাধ্যমে শিখতে পারবে। এখন এই 6টি মাধ্যমটা কি? একটা হচ্ছে সমস্যা সমাধান করা, একটা হচ্ছে সৃজনশীল এবং উদ্ভাবনী শক্তি, যোগাযোগ এবং সহযোগিতা, সিস্টেম চিন্তন, ডিজাইন সম্পদের চিন্তন। এখন যদি আমরা জীবন জীবিকা বিষয়টা নিয়ে দেখি, জীবন জীবিকার বিষয়টিকে 4টি ভাগে প্রধান ভাগে ভাগ করবে। একটা হচ্ছে কর্মসংস্থান, একটা হচ্ছে উচ্চশিক্ষা, একটা হচ্ছে উদ্যোক্তা আর বৃত্তিমূলক প্রশিক্ষণ। এখন এই 4টি জিনিসকে যদি আমরা ভাগ করতে যাই, নিরাপদ ও সুরক্ষিত কর্ম পরিবেশ থেকে কর্মসংস্থান তৈরি হবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আসলে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থাগুলো তৈরি হবে। শিল্প বিপ্লবের সাথে যখন অভিযোজন করবে তখন একজন সঠিক উদ্যোক্তা তৈরি হবে। আর প্রাক কর্মযোগ্যতার মাধ্যমে মানুষ উচ্চ শিক্ষা দিকে ধাবিত হবে। আর এই 4টা জিনিসকে প্রধানত 4টি মেজর উপাদানে ভাগ করা হয়। একটা হচ্ছে ভবিষ্যৎ কর্মদক্ষতা, আত্মবিশ্লেষণ, আত্ম উন্নয়ন, পেশাগত দক্ষতা, ক্যারিয়ার প্ল্যানিং। এখন যদি আমরা স্বাস্থ্য সুরক্ষা থেকে খেয়াল করি, আমরা দেখব স্বাস্থ্য সুরক্ষাতে মনের যত্ন, পরিবেশ এবং শরীরের যত্ন 2টা দিকে প্রধানভাবে ভাগ করা হয়েছে বইটিকে। একটা হচ্ছে মনের যত্ন, একটা হচ্ছে শরীরের যত্ন। এখন মনের যত্ন, শরীরের যত্নকে আবার 4টা জায়গাতে প্রাথমিক ভাগ করা হয়। একটা হচ্ছে শরীর, মন, পরিবার ও সমাজ। বইটিতে বারবার এই জিনিসটা বলা হচ্ছে, যখন শরীর এবং মন দুইটা একসাথে কাজ করে তখন পরিবেশ এবং সমাজ সেটা উপকৃত হয়। কিভাবে উপকৃত হয়? সেটা আবেগের মাধ্যমে বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটে, আত্মবিশ্লেষণের মাধ্যমে এবং সামাজিক বুদ্ধিমত্তার মাধ্যমে। শিল্প সংস্কৃতির কথা বলতে গেলে শিল্প সংস্কৃতিটা অবলোককের অনুধাবন, যখন তার অনুধাবনটা নিশ্চিত হয় সেখান থেকে সেটা রূপান্তরিত হয়ে নান্দনিকতা প্রকাশ পায়। আর এই নান্দনিকতাটা যাপিত জীবনে নান্দনিক হিসেবে প্রকাশ পায়। এখন যদি আমরা শিক্ষণকালীন যে সময়টা এই বিষয়গুলোকে বন্টন করার দিকে বলি, তাহলে দেখব এই উপরের এই নীল কালারের যে ডায়াগ্রামটা উঠে গেছে এটা হচ্ছে নতুন কারিকুলামের রিডিং, রাইটিং এবং লিটারেচারের অংশটা। আর এই পাশের এই যে দাগটা, এই দাগটা হচ্ছে ম্যাথমেটিক্স, গাণিতিক যুক্তি অংশের জন্য সময়টা এইভাবে ভাগ করা হচ্ছে। আর নিচের এটা হচ্ছে আমাদের ইনফরমেশন এবং টেকনোলজি, যোগাযোগ প্রযুক্তির জন্য। আর এখানে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল সায়েন্স, এই যে এখান থেকে উত্তর ধ্রুব দিকে আসছে। আর এখান থেকে যদি আমরা যেটা দেখি ব্রাউন কালার যেটা, এটা হচ্ছে রিলিজিয়নের, সময়টা এখান থেকে ভাগ করা হচ্ছে। এখানে সময়টা উল্লেখ করা আছে, কতটুকু সময় কতটুকু কর্মঘণ্টার দিয়ে আসলে একটা শিক্ষণ কার্য পরিচালনা করবে, সর্বমোট এই সংখ্যাটা এখানে দিয়ে দেওয়া আছে। বহুমাত্রিক অভিজ্ঞতা ভিত্তিক সক্রিয় যেই শিক্ষণটা, এটার প্রধানত ভাগ হচ্ছে 4টা। একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর, একটা হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, পরটা হচ্ছে বিমূর্ত ধারণা, পরটা হচ্ছে সক্রিয়। এই ভিডিওতে আমরা নতুন কারিকুলামের প্রাথমিক যে রূপরেখাটা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করেছি। পরের ভিডিওতে আমরা পিআই এবং বিআই সম্পর্কে
সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।